স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আজ পবিত্র হজ, লাখো মুসল্লির কণ্ঠে ধ্বনিত হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই। গতকাল হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে তাবুর নগরী মিনায় পৌঁছান লাখ লাখ হজযাত্রী। সেখান থেকে আজ ফজরের নামাজের পর তারা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন। ইসলামের মূল ৫টি স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ, আর হজের ৩টি ফরজের অন্যতম হচ্ছে আরাফাতের ময়দানে হাজিদের অবস্থান। এটির হজের মূল আনুষ্ঠানিকতা। সারা বিশ্ব থেকে এবার ১৫ লাখের বেশি মুসলমান পবিত্র হজ ব্রত পালন করতে মক্কায় জড়ো হয়েছেন। আজ তারা দিনভর আরাফাতের ময়দানে অবস্থান করবেন। সেখানে ১৪০০ বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছেন। আর একদিন পরে বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে উৎসব করতে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। ফলে ট্রেন, বাস ও লঞ্চে যাত্রীর চাপ বেড়েছে। কমলাপুর রেল স্টেশনের খবর জানাচ্ছেন রুবায়েত হাসান। দেশের উত্তর জনপদে যাচ্ছে এই ট্রেনটি। ঈদে সাধারণ মানুষের যে বাড়ি ফেরার তাড়া, সেই তাড়া যেন সকল ধরনের ঝুঁকিকে উপেক্ষা করেছে। পুরো ট্রেনটি কানায় কানায় পরিপূর্ণ। একই সঙ্গে ট্রেনের ছাদেও বিপজ্জনকভাবে তারা বেছে নিয়েছেন যাচ্ছেন গন্তব্য প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। মানুষের বাড়তি চাপ তাদের এই চেষ্টাকে এক ধরনের বুড়ো আঙ্গুল দেখিয়েছে। এই যে মানুষ, তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি, তারা বলছেন যে টিকিট পেতে এক ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্যদিকে ঈদের সময়টাতে যেহেতু মহাসড়কে বড় ধরনের যানজটের সংখ্যা থাকে, তাই জীবন বাজি রেখে হলেও এই উৎসবের সময়টাতে তারা এ ধরনের যাত্রায় উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা চাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবার চেষ্টা হয়েছে। তারা বলছেন যে টিকিট পেতে তাদের ভোগান্তি ছিল এবং সড়কের কথা চিন্তা ভাবনা করে তারা ঈদের ঠিক দুদিন আগে এই ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি, তারা বলছেন এই বাড়তি চাপ আসলে সামাল দেওয়া তাদের জন্য অনেকটাই কঠিন। আরেকটি বিষয় চোখে পড়বার মতো, আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তৎপরতা বা সতর্কতা, সেটি আসলে সাধারণ মানুষ কোনোভাবেই মানছেন না। রেলওয়ের যারা রয়েছেন তারা চেষ্টা করেছেন, সেই চেষ্টা পর্যন্তই সীমিত। বারবারই মাইকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে বাড়তি যাত্রী হয়ে তারা যেন ট্রেনে না যান, কিন্তু আসলে যারা যাচ্ছেন তারা কারো কথাই তেমনভাবে শুনছেন না। কথা বলবার চেষ্টা করব। আসলে এই ট্রেনে যে পুরো ভেতরে তো পরিস্থিতি লোকে লোকারণ্য, ছাদেও রয়েছে, এই ঝুঁকিপূর্ণ যাত্রাটা আসলে কেন? এখন যে পরিমাণ সিট,
সেই পরিমাণ 4 থেকে 4 গুণ 5 গুণ মানুষ বেশি। এখন মানুষ রিস্ক নিয়ে বাসায় যায়, এখন তো ঈদ, যেহেতু ঈদ এই জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে বাসায় যায়। অনেকে অনুরোধ করেছেন কর্তৃপক্ষকে যে এই ধরনের বাড়তি যাত্রী হিসেবে তারা পরিবহন হচ্ছেন, কিন্তু কর্তৃপক্ষ আসলে ব্যবস্থাপনার যে এক ধরনের ত্রুটি চোখে পড়েছে, তারপরেও বাড়তি মানুষ হয়ে তারা এই ধরনের যানবাহনে ঈদে আনন্দ করবার জন্য যাচ্ছেন প্রিয়জনের কাছে। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। এবার সড়কপথে বাড়ি ফেরার খবর জানাতে চলে যাব গাজীপুরে। সেখানে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, মহাসড়কে এই মুহূর্তে যানবাহন কেমন গতিতে চলছে আমাদের জানাবেন। জি আসিফ, এই মুহূর্তে আসলে বৃষ্টি উপেক্ষা করে লোকজন কিন্তু নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। আমরা চন্দ্রাত্রী মোড়ে রয়েছে, আমরা একটু দেখাতে চাই লম্বা সারিতে যানবাহন চলছে এই চন্দ্রাত্রী মোড় থেকে বগুড়া বাইপাস পর্যন্ত, এবং চন্দ্রাত্রী মোড় থেকে নবীনগর যে রুটটি রয়েছে সেই রুট দিয়ে প্রায় দীর্ঘ 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু লম্বা সারিতে যানবাহন চলছে। এবং আমাদের ঠিক পেছনে অর্থাৎ টাঙ্গাইলের দিকে যে রুটটি রয়েছে সেখানেও কিন্তু প্রায় কালিয়াকৈর বাইপাস পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে লম্বা সারিতে যানবাহন চলছে। এবং বৃষ্টি হচ্ছে প্রায় আধা ঘন্টা যাবত বা 11:30টার পর থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি এবং ঝড় হয়েছে, এবং ঝড় বৃষ্টি উপেক্ষা করেই লোকজন কিন্তু নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় 17টি রুটের 17 জেলার প্রায় 22টি রুটের যানবাহন কিন্তু এই সড়ক দিয়ে পার হচ্ছে। এবং গাজীপুর এবং ঢাকা থেকে এই গাজীপুরে কিন্তু আজ সকল শিল্প কারখানা ছুটি হয়ে যাবে। গতকাল 45% কারখানা ছুটি হয়েছিল, এবং গতকাল বিকেল থেকে এই মহাসড়কে কিন্তু লম্বা সারিতে যানবাহন চলাচল করছে। রাতেও প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণেই প্রায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত লম্বা সারিতে ছিল। সকালে কিছুক্ষণ বৃষ্টি কম থাকার কারণে লম্বা সারিতে ছিল, যানজট দেখা যায়নি। কিন্তু 11:30টার পর থেকে যখন বৃষ্টি হচ্ছে তখন থেকে মানুষ কিন্তু বৃষ্টিতে ভিজে বিভিন্নভাবে যার যেভাবে যাওয়া সম্ভব অর্থাৎ ট্রাকে করে এবং বাসে করে যাচ্ছে। সবচেয়ে বেশি সময় হচ্ছে চন্দ্রাত্রী মোড়ে কিন্তু প্রত্যেকটি বাস কাউন্টার বন্ধ রয়েছে, অর্থাৎ আরও একদিন আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাস কাউন্টারগুলো বন্ধ করে দিয়েছে, যার কারণে যারা আগে টিকিট কাটা রয়েছে তারা কিন্তু যাত্রী নিজ নিজ বাসে যেতে পারছে। অর্থাৎ চন্দ্রা মোড়ে এসে যারা নতুনভাবে টিকিট কেনার জন্য চেষ্টা করছে তারা কিন্তু আসলে টিকিট পাচ্ছেন না এবং হয়রানির শিকার হচ্ছে। অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। যাত্রীরা আমাদের অভিযোগ করেছেন যে যেখানে ভাড়া 2 থেকে 3 গুণ নেওয়া হচ্ছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে বলেও কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ এই কাউন্টার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্থাৎ কাউন্টারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিটগুলো বিক্রি হচ্ছে, এবং অন্য প্রান্তে গিয়ে কিন্তু যাত্রীদের তোলা হচ্ছে। এবং যাত্রীরা কিন্তু ভোগান্তি প্রতিবারের মতো এবারেও হচ্ছে। তো বৃষ্টির কারণে অনেকটা বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ 2 দিন পর পরে ভেঙে ভেঙে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে ভিজে তারা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গরুবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোর মধ্যেও কিন্তু যাত্রীরা যাচ্ছে তাদের নিজ নিজ গন্তব্য, অর্থাৎ ভাড়া কম দেওয়ার উদ্দেশ্য করে আসলে তারা ঝুঁকি নিয়ে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু লম্বা সারিতে যানবাহন চলছে। আমরা খোঁজ দিয়েছি বগুড়া বাইপাস থেকে টঙ্গী পর্যন্ত প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু লম্বা সারিতে যানবাহন চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে যাতে যাত্রীদের নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য সুবিধা দিতে পারে। এবং আমরা পাশাপাশি দেখেছি কিন্তু এই চন্দ্রাতে সেনাবাহিনীর লোকজন রয়েছে, পাশাপাশি বিজিবির লোকও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালন করছে যাতে মানুষের কোনো ধরনের ভোগান্তি না হয়। এবং হাইওয়ে পুলিশের ডিআইজিও কিন্তু দুপুরের দিকে এখানে এসেছিলেন, এসে দেখেছেন যে যানবাহন কীভাবে চলাচল করছে, আরও গতিতে যানবাহন চালানো যায় কিনা তার চেষ্টা করছে। অর্থাৎ লোকজনকে কিন্তু স্বস্তিদায়কভাবে ফেরানোর জন্য চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু প্রকৃতির কারণেই মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আসিফ ছিলেন জাহাঙ্গীর আলম।
ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রাজধানী সহ সারা দেশের কোরবানির পশুর হাট। বেড়েছে বেচা বিক্রি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পশু নিয়ে স্থায়ী অস্থায়ী হাটে জড়ো হয়েছেন খামারি ও ব্যাপারীরা। ক্রেতারা বলছেন এই বছর পশুর দাম চড়া, বিক্রেতারা বলছেন খাদ্যের দাম ও অন্যান্য খরচ বেশি হয় তাদেরকে বাড়তি দামে পশু বিক্রি করতে হচ্ছে। ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় হাটগুলোতে নজরদারি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবার আমরা চট্টগ্রাম থেকে পশুর হাটের খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, আর একদিন পরই পবিত্র ঈদুল আজহা, পশুর হাটে বেচাকেনা আর দাম কেমন দেখছেন? আসিফ, আমরা চট্টগ্রামের যে সিটি কর্পোরেশনের 3টি স্থায়ী এবং 7টি অস্থায়ী পশুর হাট, সবগুলো হাটেরই কিন্তু বেচাকেনা এখানে ক্রেতা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে বেচাকেনা হচ্ছে না, যেহেতু আরেকদিন সময় আছে। ক্রেতারা বলছেন মূল্য অনেক বেশি, অন্যান্য বছরের তুলনায় দাম অনেক বেশি, যার কারণে তারা তাদের যে বাজেট, সেই বাজেটের সাথে তাদের পছন্দের পশুটি এখনো পর্যন্ত কিনতে পারছেন না, যার কারণে আগামী একদিন পর তারা হয়তো আগামীকাল তারা হয়তো তাদের পছন্দের পশুটি কিনবে। আবার বিক্রেতারা যারা, তারা বলছেন এবার কিন্তু পশু খাদ্যের দাম অনেক বেশি এবং পরিবহন খরচ অনেক বেশি হওয়ার কারণে কিন্তু পশুর দাম কিছুটা বেশি, সেটা তারা নিজেরাও স্বীকার করেছেন। কিন্তু ক্রেতাদের যে দাম হাঁকা হচ্ছে সেটি কিন্তু তাদের যে খরচ, সেই খরচের তুলনায় অনেক বেশি কম, যার কারণে তারা পশু সেভাবে বিক্রি করতে পারছেন না। যেহেতু চট্টগ্রামে বিভিন্ন জায়গা থেকে পশু নিয়ে এসছে, উত্তরবঙ্গ থেকে বেশি, রাজশাহী এবং কুষ্টিয়া থেকে সবচেয়ে বেশি পশু এখানে এসছে। তাদের খরচ, যে সে খরচ যদি তুলতে পারে তাহলে তারা পশু বিক্রি করে চলে যাবেন, এমনটা জানিয়েছেন। চট্টগ্রামে বিভিন্ন হাটে কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতা রয়েছে, তবে সেভাবে কিন্তু বিক্রি এখনো পর্যন্ত হচ্ছে না, যেহেতু দামে অনেকটা বেশি। গত 3 বছরের তুলনায় ক্রেতারা যেটি বলছেন, 3 বছরের তুলনায় যদি তারা একটু হিসেব করে দেখেন তাহলে এই বছর কিন্তু 30 থেকে 40% দাম বেশি হাঁকা হচ্ছে পশুতে। তো তাদের যে পছন্দের সাথে দামের যে তারতম্য, সেটিতে না মিলার কারণে এখনো পর্যন্ত বিভিন্ন হাটগুলো ঘুরছেন এবং পশু কেনার চেষ্টা করছেন। অনেকে বলছেন যেহেতু কোরবান দিতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, কিছুটা দাম বেশি হলো বাজারের বাইরে যেয়ে তারা পশু কিনতে বাধ্য হচ্ছেন। এছাড়া চট্টগ্রামে স্থায়ী হাট বাইরেও কিন্তু বিভিন্ন পাড়া মহল্লায় গরু বিক্রি হচ্ছে, সেখানে কিন্তু গরুর দাম অনেক বেশি। তবে গ্রাম সাইডে, যদি শহরের বাইরে যদি একটু গ্রামের দিকে বলি, গ্রামের অলিতে গলিতে যে ঘরের যে পালিত যে পশুগুলো, সেগুলো কিছুটা দাম কম থাকার কারণে অনেক ক্রেতা কিন্তু শহর থেকে তারা গ্রামমুখী হয়ে গ্রাম থেকে তারা পশু কিনে আনছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখছি। তো চট্টগ্রামের আমি এই মুহূর্তে যে হাটে আছি, সাগরিকা হাটে কিন্তু প্রচুর পরিমাণ পশু এখনো রয়ে গেছে, সেভাবে কিন্তু বিক্রি হয়নি, যেহেতু আজকে সারাদিন সময় রয়েছে, আগামীকাল সময় রয়েছে। আমরা অনেক সময় দেখি কি কোরবানির আগের দিন একদম ভোর পর্যন্ত পশু বিক্রি হয়, তখন সেই সময় কিন্তু অনেকে দাম ছেড়ে দেয়, অনেক দাম না ছাড়ার পরও কিন্তু ক্রেতারা তারা বাধ্য হয়ে পশু কিনে নেন। তো এভাবে কিন্তু চট্টগ্রামের পশুর হাট চলছে, বেচা বিক্রি চলছে। তবে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে এবং সেখানে নকল টাকার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? নিরাপত্তার বিষয়ে আমরা দেখেছি প্রত্যেকটা পশুর হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে যারা রয়েছে তারা এখানে তাদের টহল অব্যাহত রেখেছে এবং তারা কিছুক্ষণ পর পরে এখানে যারা বড় ব্যাপারী আছে তাদের সাথে কথা বলে তাদের যে সুবিধা অসুবিধাগুলো জেনে নিচ্ছেন। এবং জাল টাকার ব্যাপারে এখানে প্রত্যেকটা হাটের বাইরে কিন্তু ব্যাংকের বুথ রাখা হয়েছে, এখানে মেশিন রাখা হয়েছে, যদি সন্দেহ হয় তাহলে সেখানে তারা সে টাকাগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন এবং জাল টাকা যেন কোনোভাবে এখানে ঢুকতে না পারে বা কেউ যেন এখানে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে কিন্তু সশস্ত্র রয়েছে কিন্তু ব্যাংকে যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু সশস্ত্র রয়েছেন। তো প্রত্যেকটা হাটে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তাদের নিরাপত্তার ব্যাপারটা অনেক বেশি জোরদার রয়েছে। আসিফ, আনসারি, আপনাকে ধন্যবাদ। এবার উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। নীলফামারীর সফল নারী উদ্যোক্তা উম্মে তসলিমা আক্তারের সাফল্যের গল্প বদলে দিচ্ছে অনেক নারীর জীবন। গরুর মাংসের আচার দিয়ে শুরু করে বর্তমানে তসলিমার কারখানায় তৈরি হচ্ছে অন্তত 20 ধরনের আচার। গুণগত মান ঠিক রেখে পেয়েছেন বিএসটিআই এর অনুমোদন। চাকরি ছেড়ে প্রথমে ব্যবসায় ব্যর্থ হন উম্মে তসলিমা আক্তারি, কিন্তু তিনি থেমে যাননি, বরং ঘুরে দাঁড়িয়েছেন। বলছি স্বপ্নের পথে হাঁটা নীলফামারীর এক নারীর গল্প।
2025 সালে তসলিমা গরুর মাংসের আচার তৈরি করেন। পর্যায়ক্রমে জলপাই, চালতা, তেঁতুল, রসুন, টমেটো সহ প্রায় 20 ধরনের আচার তৈরি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরুর পর থেকে বাড়তে থাকে চাহিদা। নিজের রান্নাঘরের সীমানা ছাড়িয়ে গড়ে তোলেন আচার কারখানা। এমন কিছু করি যাতে আমরা সমাজের জন্য কিছু ভূমিকা রাখতে পারি, এজন্য আমরা গরুর মাংস নিয়ে কাজ শুরু করি। তো গরুর মাংস থেকে আমরা ওই পরিমাণ প্রফিট জেনারেট করতে পারতেছিলাম না, তখন আমরা গরুর মাংস থেকে তৈরি করি গরুর মাংসের আচার। গরুর মাংসের আচারের চাহিদা ব্যাপক, তখন এই আচারের সাথে রিলেটেড আচারগুলো সবাই চাওয়া শুরু করলো। তখন আমি অন্যান্য আচারগুলো শুরু করলাম। বর্তমানে আমার 20+ আইটেমের আচার সহ মশলা আইটেম আমরা বাজারজাত করতেছি। কারখানায় আচারের পাশাপাশি মশলাও তৈরি করছেন সফল এই উদ্যোক্তা। বর্তমানে তার কারখানায় 25 জন শ্রমিক রয়েছেন। আমি এখানে রাঁধুনির হেল্পার হিসেবে কাজ করি 6 মাস ধরে। আমি এখানে রাঁধুনির কাজ করি গত 1 বছর ধরে। আর এখানে যা বেতন পাই আমার স্বামীর সংসারে উন্নতি হয়। বিসিক কর্মকর্তা জানান, একজন নারীর সাফল্যের সঙ্গে বদলে যাচ্ছে আরো অনেক পরিবার, যা খুবই প্রশংসনীয়। আচার সুস্বাদু হওয়ার কারণে সেটার প্রচার বা সুনাম রয়েছে। আরও অধিকতর প্রচারের জন্য বিসিক থেকে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি। যেমন হচ্ছে বিসিক থেকে আমরা মেলার আয়োজন করে থাকি, বিভিন্ন স্থানীয় এবং জাতীয়, এছাড়া আন্তর্জাতিক মেলাও হয়ে থাকে। বিসিক অনলাইন মার্কেট নামে একটা পেজ রয়েছে, যেখান থেকে আমরা সাধারণত বিভিন্ন ধরনের উদ্যোগ, ছোট বড় উদ্যোক্তা পণ্যগুলো প্রচার করে থাকি। এছাড়া এরকম উদ্যোক্তাদের উন্নয়নের জন্য বিসিক থেকে আমাদের বিভিন্ন ছোট বড় লোন রয়েছে, অর্থাৎ ঋণ রয়েছে। সেই ঋণের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। পণ্যের গুণগত মান ঠিক রেখে নিরাপদ খাবার নিশ্চিত করার দাবি উদ্যোক্তা তসলিমার। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ফেনী সোনাগাজীতে স্থাপিত সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে নিয়মিত 75 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ কেন্দ্র থেকে একদিকে সরাসরি সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, অন্যদিকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে বিদ্যুৎ কেন্দ্রটি। প্রায় 1000 একর জায়গার উপর বিশাল এই সৌর বিদ্যুৎ প্রকল্পটি ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ও চর দরবেশ ইউনিয়নের পূর্ব বড়ধলি এলাকার এই প্রকল্পে প্রতি ঘন্টায় উৎপাদন হচ্ছে 75 মেগাওয়াট বিদ্যুৎ। উপকূলের জলোচ্ছ্বাস এবং প্রকল্প এলাকায় লবণাক্ত পানি রোধে নির্মাণ করা হয়েছে 5 কিলোমিটার বাঁধ। এটা বেশি ডিপেন্ড করে রোদের উপর। তারপর আরও কিছু ফ্যাক্টর আছে, বাতাসের প্রেশার, বাতাসের স্পিড, তারপর টেম্পারেচার। এই ফ্যাক্টরগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের এই জেনারেশনটা হয়। শুধু রোদের উপর না, কিন্তু রোদের উপর বেশি ডিপেন্ডেন্ট। পরিবেশ রক্ষার পাশাপাশি এই প্রযুক্তি থেকে সরাসরি উপকার পাচ্ছেন স্থানীয়রা। গ্রাম অঞ্চলে যেই লোডশেডিং হয়, এইটা থেকেও আমরা মুক্তি পাবো যদি বেশি বেশি এই বিদ্যুৎ উৎপাদন হয়। তো জমির নিচে, সোলার প্ল্যান্টের নিচে এখানে সবজি চাষ করা হচ্ছে, অলরেডি উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রসেসিং চলছে, এবং প্ল্যান্টের চারিপাশে দিয়ে গাছ লাগানো হয়েছে, বিভিন্ন ফল ফলাদি গাছ সহ। প্রকল্পটি চালুর পর গত 8 মাসে 72 কোটি টাকার বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানান প্রকল্প ব্যবস্থাপক। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ 80 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো কার্বন নিঃসরণ হচ্ছে না, এটা 100% পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র। এখানে আরো জমি অধিগ্রহণ করা হয়েছে। আমরা একই রকম ভাবে এখানে আরো সৌর বিদ্যুৎ আমরা ভবিষ্যতে করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। 100 ওয়াট করে আরো 3টি প্রকল্পের 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ চলমান রয়েছে। ইজিসিবির একটি প্রকল্প আছে, এখানে দৈনিক 75 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। অবশ্যই সোলার থেকে উৎপাদিত সৌর বিদ্যুৎ এটা তো ব্যয় সাশ্রয়ী, এটা বলার অপেক্ষা রাখে না। 2021 সালে শুরু হয় বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ। ব্যয় ধরা হয় 800 কোটি টাকা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি আর শান্তি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলার বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো
রুবিও বলেছেন, নতুন করে হামলার কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনও দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা আছে। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। তিনি যোগ দিচ্ছেন বাংলাদেশের ম্যাচ সহ টুর্নামেন্টের সার্বিক বিষয় নিয়ে। আমি এখন আছি সাফ নারী চ্যাম্পিয়নশিপের 8ম আসরের আয়োজক ভেন্যু গোয়াতে, যেখানে উদ্বোধনী ম্যাচ হয়েছে গতকালকে এবং প্রথম ম্যাচে নেপাল ভুটানকে 1-0 গোলে হারিয়েছে এবং ভারত 11-0 গোলে হারিয়েছে মালদ্বীপকে। মালদ্বীপের দ্বিতীয় খেলা 28 মে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের এটা প্রথম ম্যাচ হবে এবং বর্তমান চ্যাম্পিয়ন, দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ, টানা দুবারের চ্যাম্পিয়ন, তাদের মধ্যে একটা জয়ের উন্মাদনা কাজ করছে। আজকে সকাল তাদের অনুশীলন ছিল, কোনো রকমের সংবাদ সম্মেলন তাদের আজকে রাখা হয়নি তারপরও তারা তাদের সাথে ব্যক্তিগত পর্যায়ে থেকে আলোচনা করে যা জানতে পারি, তারা এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলতে চায় এবং তৃতীয়বারের মতো শিরোপা জয়ের যে একটা হাতছানি রয়েছে সেই দিকে তারা স্পর্শ করতে চায়। একটা বিষয়টা জানিয়ে রাখি, গোয়ার শহরের তাপমাত্রা অনেক গরম এবং এখানে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে রয়েছে। বৃষ্টি হচ্ছে, এখনই বৃষ্টি এখনই রোদ, এরকম একটা আবহাওয়ার মধ্যেও তারা আসলে খেলোয়াড় আসলে মনোবল হারাচ্ছেন না। তারা চাচ্ছেন ভারত যেভাবে মালদ্বীপকে হারিয়েছে, তারাও চাচ্ছেন যে তারাও মালদ্বীপকে হারিয়ে শুভ সূচনা এবং দুরন্ত সূচনা করতে, এবং মূল যে ম্যাচটি আসলে গ্রুপ পর্বে ভারতের সঙ্গে 31 মে, সেটাই হচ্ছে আসল ফাইট এবং তারা আসলে এটার জন্য মুখিয়ে রয়েছে। তারপরে সেমিফাইনাল, ফাইনাল, তারা আশা করেন যে এই টুর্নামেন্টে তারা আসলে তৃতীয়বারের মতো জিতে তারা দেশবাসীকে একটি বড় উপহার তারা দিবে। গোয়া থেকে এই ছিল সবশেষ। এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।